থিয়েটার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? এর আগে আমি একটা লেখা পাঠ করেছিলাম প্রথম আলো থেকে। ঠিক তেমনি আরেকটি লেখা প্রথম আলোতে আমি পেয়েছি, একই দিনে লেখা ছিল। সেটা আসলে আমাদের মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীরা এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক কথায় বিভিন্ন পেশার সকল মানুষেরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আর তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আরও একটি লেখা আপনাদের জন্য পাঠ করতে চাচ্ছি। কারণ এটা ডিসেম্বর মাস, শেষ হয়ে যাচ্ছে একটি বছর, শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি বছর। কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন নাগরিক, এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, সেটা কখনো ভুলে গেলে চলবে না। আর তাই বারবার আমাদের ইতিহাসকে জানতে হবে, মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে হবে, মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে হবে, বিনীতভাবে সশ্রদ্ধ সম্মান জানাতে হবে আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বাংলাদেশে ঘটছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমাননা করা হচ্ছে, মুক্তিযোদ্ধা ভুয়া প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি আমরা বৃহৎ অর্থে দেখি, মুক্তিযোদ্ধারা তো ছিলেন, আছেন, এবং শুধু সার্টিফিকেট নয়, এদেশের আপামর জনসাধারণ 1971 সালে যারা ছিলেন, যে সন্তানটি মায়ের গর্ভে ছিল সেই সন্তানটিও কিন্তু যোদ্ধা। একটি যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধাক্রান্ত দেশের প্রত্যেকেই যোদ্ধা। সকলের প্রতি সম্মান জানিয়ে আমি সেই লেখাটি পাঠ করতে চাচ্ছি। এই লেখাটি লিখেছেন শহীদ বুদ্ধিজীবী মমতাজ হোসেনের বড় ছেলে জাফর আহমেদ ওসমানী, আর এটি অনুলিখন করেছেন আনোয়ার হোসেন। ক্যাপশন হলো, আমার পরনে তখন বোনের রক্তমাখা ওড়না। আমি আপনাদের জন্য লেখাটি পাঠ করছি। 1971 সালের 21 এপ্রিল নারকীয় হত্যাকাণ্ডে 2 মে বাড়িতে আশ্রয় নিতে আসা এক কিশোর সহ শহীদ হন চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসক মমতাজ হোসেন। সেদিন প্রাণে বেঁচে ছিলেন শহীদ বুদ্ধিজীবী মমতাজ হোসেনের বড় ছেলে জাফর আহমেদ ওসমানী। বিভীষিকাময় দিনটির স্মৃতিচারণ করলেন তিনি। দুপুর 12টা কি 12:30 গোসল করছিলাম। বাথরুম থেকে শুনতে পাচ্ছিলাম সদর দরজায় জোরে ঠক ঠক আওয়াজ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি দরজা ভেঙে বাড়িতে একদল মানুষ ঢুকে পড়েছে। আতঙ্কিত হয়ে যেভাবে ছিলাম সেভাবেই বাথরুম থেকে বেরিয়ে আসি। দেখি 11 কি 12 জন পাকিস্তানি সেনা দাঁড়িয়ে। তাদের দেখে তারে মেলে রাখা বোনের ওড়নাটা লুঙ্গির মতো করে পরি। সেনারা বাড়িতে ঢুকেই আব্বাকে নির্দেশ দিল পরিবারের সবাইকে তাদের সামনে হাজির করতে। আম্মা সহ আমরা 6 ভাই বোন সঙ্গে সঙ্গে জড়ো হলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এলেন আমাদের বাড়িতে আশ্রয় নেওয়া হায়দার চাচা, চাচি এবং তাদের এক ভাগ্নি। তারা ভয় পেয়ে বাইরে আসতে বিলম্ব করেছিলেন বলে সেনারা খেপে গেল। আব্বা হায়দার চাচার পরিচয় দিতে গিয়ে বললেন, আমি একজন ডাক্তার, উনি আমার সহকর্মী। গ্লাক্সো স্মিথ ক্লাইনের রিপ্রেজেন্টেটিভ হায়দার চাচা। আব্বার সঙ্গে তার বন্ধুত্ব। খুলনা থেকে এসে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ওদিকে আব্বার ডাক্তার পরিচয় পেয়ে মাথা ব্যথায় আক্রান্ত এক সেনা সদস্য ওষুধ চাইল। আব্বা বাড়ির একটি ঘরের ডিসপেন্সারি থেকে ওষুধ দিলেন। ওষুধ দিতে দিতে সেনাদের উদ্দেশ্যে বললেন, চাঁপাইনবাবগঞ্জের ইপিআর ক্যাম্পের অধিনায়ক তার পেশেন্ট। ওই সময় খেয়াল করলাম সেনারা নিজেদের মধ্যে কানে কানে কথা বলছে। এরপরেই বাড়িতে লুটপাট শুরু করলো। সিন্দুক ভেঙে সোনার গয়না আর দামি জিনিসপত্র নিল। এরপর দোতলার ঘরগুলোতে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। একইভাবে এরপর নিচতলের ঘরগুলোতে আগুন দিল। আমরা নির্বাক। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আকস্মিক ঘটনায় ভয়ে কুঁকড়ে যায়। আতঙ্কে কোনো কথাই বলতে পারছিলাম না। এরপর একটি ঘরে আমাদের ঢুকতে বলা হলো। আব্বা, মা
মায়ের কোলে ছোট্ট জামিল, আর তার আঁচল ধরে আমার 2 বছরের ছোট জাকি, হায়দার চাচা, চাচি, তাঁদের ভাগ্নে, আমার 2 বোনের সঙ্গে আমি তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়লাম। যে যার মতো আশ্রয় নিলাম সোফার পাশে, খাটের নিচে। অন্ধকার ঘরটা বাইরে থেকে বন্ধ করার ব্যবস্থা নেই। ওদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভয়ে জড়সড় হয়ে আছি। এরই মধ্যেই গুলির শব্দ। সেই শব্দে কানে তালা লেগে গেল। পাকিস্তানি হানাদার বাহিনীর সেনারা বাড়ি থেকে চলে যাওয়ার পর সোফার পাশে আর খাটের নিচ থেকে বের হই। বের হতেই মেঝেতে দেখি আমার বড় বোন মাহবুবা খাতুন আর হায়দার চাচার ভাগ্নে, নামটা এখন মনে পড়ছে না, গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। হতবিহবল হয়ে আমরা তাদের ধরতে ধরতে শুনি আহত আব্বা আর ছোট বোনকে নিয়ে আমরা দ্রুত আশ্রয় নিই পাশের এক পরিত্যক্ত বাড়িতে। মা আমাকে পাঠায় আব্বার বন্ধু ফজলুর রহমান চাচার বাসায়। আমি রুদ্ধশ্বাসে দৌড় দিয়ে পৌর এলাকার টিকটিকি পাড়ায় তার বাসায় যাই। আমার পরনে তখনও বড় বোনের ওড়না। ঘরে তাকে ধরতে গিয়ে ওড়নাটায় রক্ত লেগেছে। ফজলুর রহমান চাচার ছেলে ওহাব আমাকে একটা হাফ প্যান্ট আর শার্ট এনে দিলেন পরতে। সব শুনে ফজলু চাচা গরুর গাড়ি ঠিক করলেন আমাদের পরিবারকে নিয়ে আসার জন্য। সবাই তাকে চিনতেন। গরুর গাড়ি নিয়ে হতাহতদের নিয়ে আসা ছিল খুব ঝুঁকিপূর্ণ। তবু গাড়োয়ানিরা বললেন তারা যাবেন। সেই গরুর গাড়িতে করে পরিত্যক্ত বাড়ি থেকে আমাদের সবাইকে টিকটিকি পাড়ায় নিয়ে আসা হলো। সেখানে আব্বার কম্পাউন্ডার সাদিকুলের বাড়িতে আশ্রয় নিলাম। আব্বার তখনও রক্তক্ষরণ চলছিল, শরীর নিস্তেজ হচ্ছিল ক্রমশ। তিনি কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন স্যালাইন দেওয়ার জন্য, কিন্তু তখন আর ভেইন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আব্বা তখন কম্পাউন্ডারকে বললেন ব্লেড দিয়ে কেটে বের করার চেষ্টা করো, কিন্তু তারপরও পাওয়া গেল না। শরীর ধীরে ধীরে আরো নিস্তেজ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রাতে নামশঙ্কর বাটিতে জানাজা শেষে আব্বা, বড় বোন আর হায়দার চাচার ভাগ্নেকে দাফন করা হলো। 22 এপ্রিল ভোরে গরুর গাড়িতে করে আমরা চলে যাই দাদার বাড়ি, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামে। ছোট বোনটা তখনও কাতরাচ্ছিল। সেই দিনই তার মৃত্যু হয়। আব্বা আর 2 বোনকে হারিয়ে আম্মা শোকে পাথর হয়ে যান। আমরা ভাই বোনেরা ট্রমার শিকার হই। এভাবেই কাটে দীর্ঘদিন। তারপর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। শোক বুকে চেপে আম্মা আমাদের লালন পালন করতে থাকেন, লেখাপড়ায় এগিয়ে যাওয়ার সাহস দিতে থাকেন। আব্বা আমাকে ডাক্তার বানাবেন বলতেন, কিন্তু হতে পারিনি বলে দুঃখ হয়। তবে আমরা ভাই বোনেরা সবাই প্রতিষ্ঠিত হই। আব্বা আর বোনদের হারানোর দিনটির কথা মনে পড়লে এখনো গায়ে কাটা দেয়। মনে হয় এই তো সেদিনের ঘটনা। তখন মনে মনে সান্ত্বনা খুঁজি। দেশের স্বাধীনতায় আমাদের পরিবারের মতো কত না লাখো প্রাণ ঝরেছে। স্বজন হারানোর বেদনা তারাও তো ভোগ করছে। কিন্তু দুঃখও হয় এই ভেবে এত সংগ্রাম, এত প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুফল পায়নি সবাই। আজও সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমি শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক মমতাজ হোসেনের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করি। থিয়েটারের মধ্যে দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে, ইতিহাসকে তুলে ধরার চেষ্টা আজন্ম করে যাব।